আমি এখানে আস্তে আস্তে দুই একটা পুলিশের বন্ধু যে চ্যানেল আছে তারা পুলিশ সূত্রে অলরেডি লিক করেছে যে কল্যাণী এইমসে যে পোস্টমর্টম হয়েছে তাতে সুইসাইড বলেছে। পুলিশই খুব উৎসাহিত তৎপর সত্য উদ্ঘাটনের জন্য নয়, সুইসাইডটাকে খাড়া করার জন্য। আমি সুকুমার জানাবাবুকে জিজ্ঞেস করলাম, আমার সঙ্গে স্থানীয় সব নেতৃত্ব, গ্রামবাসী, পঞ্চায়েত সবাই ছিলেন। আমি সুকুমার জানাবাবুকে জিজ্ঞেস করলাম, উনি বললেন 3টে নাগাদ আইও ফোন করেছিল, বলেছিল পিএম রিপোর্ট এসেছে, আপনি এসে কপি নিয়ে যান আগামীকাল। বিষয়টা হচ্ছে অত্যন্ত দরিদ্র পরিবার, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবার। 3টে মাইক্রো ফাইন্যান্স এবং একটা হাত ধার করে, মানে এখানে লোকালি যে চলতি কথা আছে পার্সোনাল লোন করে মেয়েকে 3 বছরের কোর্স ব্যাঙ্গালোরে প্রাইভেটে নার্সিং ট্রেনিং করিয়েছে। এই মুহূর্তে 8 লক্ষ টাকা বাজারে দেনা। মেয়েটি 4 মাস সঞ্জীবনী নার্সিং হোমে ওখানে ট্রেনিং এর ছিল, তারপরে ওখানে সিঙ্গুরে নার্সিংহোমে প্লেসমেন্ট পায়। এবং পোস্টমর্টম রিপোর্টে কি আছে আমি বলতে পারবো না। আমি টিভিতে যা দেখেছি বা আমার মোবাইল ফোনে এসেছে, টিভির একটা পুলিশ সূত্রে বলা হচ্ছে এটি পোস্টমর্টম, এটি সুইসাইড। বাড়িতে কারণ বলেনি, কিন্তু আইওর ফোন এসেছে। যদি ধরেই নি যে সুইসাইড পোস্টমর্টম রিপোর্টে আছে, তাহলেও অত্যাচার, উৎপীড়ন এবং প্ররোচিত করে কার্যত বাধ্য করা হয়েছে এই মেয়েটাকে এই অবস্থায় নিয়ে যেতে। বাবার এফআইআরে প্রাথমিকভাবে নার্সিংহোমের মালিক এবং আরেকজনকে ধরেছে। হয়তো পোস্টমর্টম রিপোর্টে যদি সত্যি যা শুনছি তাই হয়, সুইসাইড আসে, তাহলে ওই রিপোর্ট দেখিয়ে কোর্ট থেকে খালাসও পেয়ে যাবে। কিন্তু এই বোনটির সঙ্গে, এই কন্যাটির সঙ্গে কোনো কারোর কোনো ঝগড়াঝাটি বা ভাব ভালোবাসা ছিল এমন কোনো তথ্য বাড়িতে কিন্তু তিনি দেননি। একটা তরুণী নিজে লড়াই করে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তার যে স্বপ্ন ছিল সেটাকে সে এইভাবে নষ্ট করতে পারে না, এটা আমাদের বিশ্বাস। তাই এই পরিস্থিতির জন্য দায়ী পশ্চিমবাংলার যে বেপরোয়া সংস্কৃতি চলছে, দিদি, বোন, কন্যাদের টার্গেট করা হচ্ছে, তার পরিণতিতেই এই হত্যা বা আত্মহত্যা। এবং সাথে সাথে সরকার এবং পুলিশ তারা এই ধরনের ক্ষেত্রে কোনোভাবে অত্যাচারীকে, ধর্ষককে বা অবৈধ সম্পর্ক কার্যত জোর করে যদি কেউ তৈরি করে থাকে, যাকে এক কথায় লাভজিহাদ বলা হয়, সেক্ষেত্রেও পুলিশের ভূমিকা গত 14 বছরে, বিশেষ করে এই গত অভয়াকাণ্ড থেকে অদ্যাবধি মানুষ সেটা পরিষ্কারভাবে দেখছে। তাই কারোর আস্থা এখানকার স্বাস্থ্য দপ্তরেও নেই, পুলিশ দপ্তরেও নেই, সরকারের প্রতিও নেই। আমরা পাশে আছি। লোনগুলো আমরা সবাই মিলে পরিশোধের দায়িত্ব নিয়েছি এবং সেটা আমরা বলেছি প্রাথমিকভাবে করা। এবং মেয়েটি যখন বাবা বলছিল যে আমি তো এত টাকা দিয়ে তোকে পড়াতে পারবো না, বলেছি তুমি লোন টোন করে আমাকে পড়াও, আমি জেএনএম হয়ে সব টাকা শোধ করব। এবং ওর ভাই উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছিল। পরিবার এত অর্থনৈতিকভাবে দুর্বল, কলেজে পড়াতে পারেনি। বলেছিল কলেজে, বাবা তুমি আর পড়ানোর চেষ্টা করো না, কারণ পশ্চিমবঙ্গে চাকরি হবে না।
বাবা এবং মা দুজনের তাদের কন্যার যে কথাগুলো আমাকে বললো, আমি নিজের তো শুনিনি, তাদের মুখ থেকে শুনলাম অনেকের সামনে। বলল যে এখানে চাকরি হবে না, পশ্চিমবঙ্গে কারো চাকরি হতে পারে না, তাই তুমি ভাই ওয়েল্ডারে ডিপ্লোমা করেছে, চেন্নাইতে কাজ করে, ও চেন্নাইতে 5,000 টাকা পায় না। ওর ভাই ছিল, এই বনের দুর্ঘটনা থেকে এসেছে। ভাইকে জিজ্ঞেস করলাম, বলল কেটে কুটে হাতে 18,000 টাকা পাই, 5,000 টাকা পায় না। আমি বলে, এই যে মুখ্যমন্ত্রী বলেছে তুই ভাই কি ফিরছিস? বলছে প্রশ্নই নেই ফেরার, প্রশ্নই নেই ফেরার। কারণ এই রাজ্যে কোনো শিক্ষিত যুবক বা বেকার যুবক যুবতী কারোর বর্তমান এবং ভবিষ্যৎ এই মুখ্যমন্ত্রীর হাতে সুরক্ষিত নয়। যেভাবে তৎপরতার সঙ্গে সেদিন শ্রীরামপুর থেকে সিঙ্গুর থেকে বডি নিয়ে মেডিকেল কলেজে নিয়ে চলে যাওয়া হচ্ছিল, সেই অভয়ার কথাও তো একটা মনে হয়ে যাচ্ছিল না, মানে জোর করে যেখানে সেখানে একটা ময়নাতদন্ত করে একটা পরিবারকে না জানিয়ে একই রকম ভাবে কি কিছু, এটা বেপরোয়া। তো এর কারণ হচ্ছে টালা থানার ওসি 60 দিন থাকার 90 দিন থাকার পরে বেল পেয়েছে। বিনীত গোয়েল তথ্য প্রমাণ করে বাইরে ঘুরে বেড়াচ্ছে। বিনীত গোয়েলকে যদি অ্যারেস্ট করতো, শিক্ষা হতো, তাহলে তার যে নিচের তলার পুলিশের এই মহিলাদের উপরে, কন্যাদের উপরে আচরণ, এগুলো বন্ধ হতো। অ্যাকচুয়ালি তো বিচার পায়নি। যারা তথ্য প্রমাণ লোপাট করেছে বিনীত গোয়েলরা, তাদেরকেও মমতা বন্দ্যোপাধ্যায় তো সেফ জায়গায় রেখেছে। এবং যখন টালা থানার ওসি কর্তব্যে অবহেলার জন্য গ্রেপ্তার হয় সিবিআইর হাতে, তখন প্যারেড করে 60 জন পুলিশ অফিসারকে তার বাড়িতে পাঠিয়েছে মমতা ব্যানার্জি। জয়েন্ট সিপি মর্যাদার, ডিসি মর্যাদার সব আইপিএসরা গেছেন প্যারেড করে, গিয়ে বলেছেন আমরা পুরো পশ্চিমবঙ্গ পুলিশ, মমতা পুলিশ আপনার সঙ্গে আছি, ভয় পাবেন না। এই তো অ্যাটিচিউড। এই যে অ্যাটিচিউডের জন্য এই বেপরোয়া কাজকর্ম হচ্ছে, আর তার বলি হচ্ছে অত্যন্ত সাধারণ, প্রভাবহীন, দুর্বল, অর্থনৈতিকভাবে দুর্বল এই সমস্ত পরিবারের কন্যারা, বোনেরা, এরাই এর শিকার হচ্ছে। দাদা, খেজুরিতে যে দুইজন আপনাদের বিজেপি কর্মী তিনি যারা মারা গেছিলেন এবং পুলিশ যেখানে বিদ্যুৎ স্পৃষ্টের তত্ত্ব প্রথমে খারাপ করেছিল, আজকে দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট শুনুন। দেখুন, আমি অনেকগুলো কেসই বাইরে থেকে পরিবারের পাশে দাঁড়িয়ে আইনি সাহায্য করি, পাশে থাকি। আমি পুরুলিয়ার আরসাতে থানার লকআপে পিটিয়ে মারা হয়েছিল, এটা প্রমাণিত হয়েছে। কিন্তু সিঙ্গেল বেঞ্চের যে রায়, তাতে আমি সন্তুষ্ট নই, পরিবারও সন্তুষ্ট নই। তারা সিআইডিকে দিয়েছে। পুলিশ পিটিয়ে মারল আর সিআইডিকে দেওয়া হলো তদন্ত করতে। যদিও কোর্ট অনেকগুলো শর্ত দিয়েছেন ডিআইজি সিআইডি পুরুলিয়ার কেসের ক্ষেত্রে, এবং তারা এটা 3 জন তাদের যে হোমিসাইড ডিপার্টমেন্ট আছে সেখান থেকে অফিসার দিয়ে ইত্যাদি ইত্যাদি করতে বলেছে। কিন্তু পুলিশ পিটিয়ে মেরেছে, তার তদন্ত সিআইডি অলসো উইংস অব দি পুলিশ হতে পারে না, এটা 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, খেজুরির কেসে আমরা প্রথম থেকে বলেছি পিঠে দাগ, মাথায় হেড ইঞ্জুরি এগুলো আছে। দ্বিতীয় পোস্টমর্টম পশ্চিমবঙ্গ সরকারের হসপিটালেই হয়েছে, এসএসকেএমে। সেখানে পরিষ্কার তমলুকে যে পোস্টমর্টম করেছে কাঁথির এসডিপিও দিবাকর দাস, পিএম যিনি করেছেন তাকে নিয়ে করেছে, তাকে প্রভাবিত করে লিখিয়েছে। দ্বিতীয় পোস্টমর্টমে পরিষ্কার হেড ইঞ্জুরি, পিঠে কাটার দাগ ইত্যাদি পরিষ্কার বলা হয়েছে, যেটুকু আজকের কোর্টের হিয়ারিং এ সামনে এসেছে। আমি আপনাকে বলি, আমরা আশা করব যে কলকাতা আদালত, হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ, তারা এটা সিবিআইকে বা কোর্ট মনিটরিং কোনো সেন্ট্রাল এজেন্সিকে দেবে। কারণ এর সঙ্গে এসডিপিও দিবাকর দাস কাঁথির নিজে ইনভলভ। আর যদি সুবিচার পরিবার না পায়, পরিবারের যেমন আরসাতে আমি বললাম পরিবার ডিভিশন বেঞ্চে যাবে, আমরা লিগ্যাল সাপোর্ট, লয়ার সাপোর্ট দেব। একইভাবে খেজুরির ক্ষেত্রেও যদি কোর্ট মনিটরিং সেন্ট্রাল এজেন্সি না দেয়, কোর্ট কি করবেন আমি জানি না, আমি আশাবাদী। সেক্ষেত্রেও আমাদের পরিষ্কার বক্তব্য, প্রথম থেকে এই কেসগুলো সব আমি নিজে ওদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছি। আমি এর অন্তিম কিনারা পর্যন্ত যাতে জাস্টিস পায় পরিবারগুলো, তার জন্য যা করার করব।
দাদা, আপনি গতকাল বলেছিলেন যে নো এসআইআর নো ভোট, অন্যদিকে আজকে অভিষেক ব্যানার্জি বলছেন যে একজন ভোটারও নাম বাদ গেলে 1 লাখ লোক নিয়ে কমিশন ঘেরাও করবে। আমি ওর কথার উত্তর দেব না। উনার পিসি মমতা ব্যানার্জি ছাড়া উনার কোনো পরিচয় নেই, কোনো কর্মকাণ্ড নেই। আপনারা গ্যাস খাইয়ে ফুলিয়ে ফেপিয়ে একে চিটিংবাজকে তোলাবাজকে তুলে ধরেন। ও যার আলোয় আলোকিত, যার পরিচয় পরিচিত, ওকে কেউ ওর নাম ধরে ডাকে না, ভাইপো বলে ডাকে। ভাইপো কার? পিসির ভাইপো। পিসিটাকে পশ্চিমবঙ্গে 14 বছর যে সর্বনাশের মূলে তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমি আপনাকে বলছি, আমি তাকে হারিয়েছি। মমতা ব্যানার্জির যদি কোনো বলে থাকেন তার উত্তর চান, বিরোধী দলনেতা দেবে। এই তোলাবাজের উত্তর আমি দেব না। দাদা, গতকাল আপনি রাজ্যপালের কাছে গেছিলেন একাধিক দাবি নিয়ে। আজকে একাধিক দাবি নয়, আজকে 3 মাস কাউন্সেলিংটাই বন্ধ হয়ে গেল। 3 মাস উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, ভর্তি শুরু হচ্ছে না কেন? গোটা ভারতবর্ষে সব প্রদেশে ফার্স্ট ইয়ারে ভর্তি কমপ্লিট, ক্লাস চালু। জয়েন্টের রেজাল্ট বেরোচ্ছে না কেন? সর্বনাশ করছেন তো 5 লক্ষ ছাত্রছাত্রীর। অন্যদিকে প্রাইভেট স্কুল, প্রাইভেট কলেজ, ইউনিভার্সিটিগুলোকে খুলে রেখেছেন যাতে সরকারি কলেজ এবং ইউনিভার্সিটি ছেড়ে প্রাইভেটে গিয়ে টাকা খরচ করে, যেমন এই পরিবার 8 লাখ টাকা লোনের দেনায় ঋণগ্রস্ত। এটা তো ওয়ান কাইন্ড অফ ব্যবসা, চিটফান্ডের মতো। মেডিকেল কাউন্সিলটাও বন্ধ হয়ে গেল আজকে। চিটফান্ডের মতো টেকনো ইন্ডিয়ায় গিয়ে ভর্তি হও, 1000 কোটি টাকা ব্যবসা পাইয়ে দিল। কারণ গার্ডিয়ান যাদের একটু সচ্ছলতা আছে, অর্থনৈতিক সচ্ছলতা আছে, যারা নিজের পুত্র কন্যাকে নিয়ে ভবিষ্যৎ দেখেন, তারা তো 3 মাস ওয়েট করবেন না। তারা তো ভর্তি করে দিচ্ছেন, তারা তো মাল কামিয়ে নিচ্ছে। আর ইনি যখন ভর্তি চালু করবেন সব তখন শেষ। আর মূল কারণটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি কলেজগুলোকে ব্যবসা পাইয়ে দেওয়া। দ্বিতীয় কারণ হচ্ছে 76টা মুসলিম জনগোষ্ঠী যারা ওবিসিতে নেই, আসতে পারে না। 17টা পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠী ওবিসিতে আছে, তাদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ইনি নতুন করে যে 76টা মুসলিম জনগোষ্ঠী ওবিসি পেতে পারে না আইন অনুযায়ী, তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য আজকে 5 লক্ষ ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ, তাদের ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী ধ্বংস করছে। দাদা, চাকরি চেয়ে আজকে ফের পথে 2022-এর টেট উত্তীর্ণরা করুণাময়ীতে তাদেরকে ব্যাপকভাবে ধরপাকড় করা। বর্বর পুলিশ মেট্রোর ভিতর ঢুকে মেরেছে। আমি মেট্রোর জিএম এর সঙ্গে কথা বলবো এবং সিসিটিভি ফুটেজ দেখে বিধাননগর পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিই। একটু আগে জানালে মেট্রো স্টেশনে আমি নিজে থাকতাম এবং শিয়ালদা থেকে যেমন তাড়িয়েছিলাম কলকাতা পুলিশকে, মেট্রো স্টেশন থেকেও বিধাননগরের পুলিশকে ঘাড় ধাক্কা মেরে বের করতাম। এটা বর্বর, অমানবিক। চাকরি দিতে পারেনি, টেট উত্তীর্ণদের সঙ্গে যে ব্যবহার আজকে করেছে, কোন সভ্য সমাজে এটা হতে পারে না। এটা গণতান্ত্রিক সরকার নয়। কার্যত মুখে না বললেও এমার্জেন্সির থেকেও খারাপ অবস্থা নিয়ে গেছে। মেধা ধ্বংস করছে, বেকার যুবক যুবতীদেরকে ধ্বংস করছে। আর 6 মাস তারপরে এরা যাবে।